দর্শক, আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর জলকন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় শিশুর জ্বরে করণীয়। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শাকিল আহমেদ। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298240522 এই নম্বরে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, এই সময় দেখা যাচ্ছে যে শীত থেকে একটু গরম পড়তে শুরু করেছে। এই সময় শিশুদের কিন্তু জ্বরে ভুগতে দেখা যাচ্ছে। বড়রাও জ্বরে ভুগছে, কিন্তু শিশুরা জ্বরে ভুগলে দেখা যায় জটিলতা বেশি হচ্ছে। শিশুদের জ্বরে কী করণীয়, কী ওষুধ দিতে হবে বা কী পথ্য দিতে হবে, সেই সব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার শাকিল আহমেদ। আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। যে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, কিছুদিন ধরে সপ্তাহখানিক ধরে দেখা যাচ্ছে একটু যখন গরম পড়তে শুরু করছে এখন কিন্তু জ্বরে ভুগছে। জ্বরের রোগীরা একটু করে বাড়তে শুরু করেছে। একটু যদি বলতেন যে অনেকে তো জ্বর মনে করে যে ভয়ঙ্কর কিছু, আসলে জ্বর কেন হয় সেটা যদি একটু আমাদের চমৎকার প্রশ্ন। জ্বর আসলে শরীরের একটা প্রতিরোধ ক্ষমতা। আমরা যেমন কোনো কিছু রোগ জীবাণু মারার জন্য পানিটা ফুটাই, গরম করি, শরীরে যখন রোগ জীবাণু ঢোকে তখন শরীরের রক্ত গরম হয়, গরম হয়ে তাপমাত্রা বাড়ায়। এই তাপমাত্রা কিন্তু তার ইমিউনিটির সাথে সম্পর্কিত, রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে সম্পর্কিত। যার রোগ প্রতিরোধ ক্ষমতা নাই সে কিন্তু জ্বর তৈরি করতে পারে না। যেমন এইডস রোগীর কিন্তু কোনো জ্বর হয় না, বা দেখা যাচ্ছে যারা ক্যান্সারের অনেক রোগীরা দেখা যাচ্ছে না তার জ্বর হয় না, কিন্তু তার গুরুতর অসুখ হয়ে গেছে। অর্থাৎ জ্বর কিন্তু একটা ব্লেসিং এই কারণে জ্বর যখন বাড়ে শরীরে তখন শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ সিস্টেম যেগুলো আছে, হোয়াইট ব্লাড সেল, কমপ্লিমেন্ট, ইমিউনোগ্লোবুলিন, এগুলো তখন ফাইটিং মোডে চলে আসে। আর আমরা এভাবে বলে থাকি, আমিও বলি যে ছোটদের কেন হয়, কারণ তাদের ইমিউনিটি আমাদের চেয়ে আসলে আরও প্রতিক্রিয়া দেখায় আর কি। যে এটা যদি বলতেন, প্রায় সময় আমাদের কাছে বা আপনার কাছেও আসে চিকিৎসকদের কাছে যে জ্বর কমছে না, জ্বরকে আসলে কমিয়ে দিতেই হবে। হ্যাঁ, একটু আগে যেটা বলছিলাম সেই ধারাবাহিকতা থেকে বলি যে জ্বর তো শরীরের বন্ধু, কারণ জ্বর আপনাকে রোগ জীবাণু থেকে মেরে রক্ষা করছে। কারণ আপনার যদি জ্বর না থাকে তাহলে কিন্তু রোগ জীবাণু মারার যে ক্যাপাসিটি আপনার নাই। কোনো বাবা বলেন আমার বাচ্চার জ্বর উঠলেই 103-4 উঠে যায়, এটা তার ইমিউনিটির সাথে সম্পর্কিত। তার ইমিউনিটি স্ট্রং, অথবা তার জ্বর প্রডিউস করার যে স্পেসিফিক মেকানিজম আছে, ইন্টারলিউকিন 1 এবং অন্যান্য, সেগুলো তার বেশি প্রডিউস হতেই পারে, তাহলে তার জ্বর বেশি হবে। আর যে আশঙ্কা বাবা মার যে জ্বর হলে ব্রেইন ড্যামেজ হয়ে যাবে, জ্বর হলে সাধারণত ইনফেকশন নিয়ে জ্বর হলে ব্রেইন ড্যামেজ হয় না। কারণ ইনফেকশনে আমি তো প্রায় কত বছর হবে, প্রায় 45 বছরের বেশি হয়ে গেছে ডাক্তারি এই শাস্ত্রে আছি। আমি 107 জ্বর কাউকে দেখিনি। শিমুল, আপনি কি দেখেছেন 107 জ্বরওয়ালা? 104, 5, 6 জ্বর উঠলে ব্রেইন ড্যামেজ হয় না। 107-এর উপরে উঠলে ব্রেইন ড্যামেজ হতে পারে বলে আমেরিকার টেক্সাস চিলড্রেন হসপিটাল বলছেন। এবং এটা কোথায় হয়? টেক্সাসে হয়। কেন? কারণ ওদের গরম নাকি? ওদের গরম। ধরেন ঘটে কি, বাবা মা ওই গাড়ির মধ্যে ভুল করে পার্কিং লটে বাচ্চাকে রেখে, গাড়ির ভিতর রেখে বেরোয় চলে আসেন। এটা কমন মোটামুটি। এটার নাম হচ্ছে ভেহিকুলার হাইপারথার্মিয়া, এবং এতে আমেরিকাতে বাচ্চা মারাও যায়, প্রচুর বাচ্চা মারা যায়। টেক্সাসে অনেক বাচ্চা মারা যায়। দেখা যায় শপিং করতে গিয়েছে বা বেশ করে ভুল করে বাচ্চা পিছনে গিয়েছে, পিছনে মানে বেবি সিট নিয়ে বসে আছে, সে রেখে দরজা লাগায় তাড়াতাড়ি দৌড় দিয়ে চলে গেল, এসে বাচ্চাদের তখন এই যে বন্ধ, এখানে দ্রুত তাপমাত্রা বাড়ে এবং শরীর তখন আর এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। তখন বাইরের তাপমাত্রা বেড়ে 108, 9, 10 হয়ে যায়। ওই জায়গায় গেলে কিন্তু ব্রেইন ড্যামেজ হবে। এছাড়া মা বাবাদের মধ্যে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি যে জ্বর হলে মনে করলে যে একটু বেশি জ্বর হলেই খিঁচুনি হবে। এটা কি এমন যে বেশি জ্বর হলেই খিঁচুনি হবে, নাকি যাদের খিঁচুনি হওয়ার প্রবণতা থাকে তাদের অল্পতেই হয়ে যাবে? সেটাই একদম আপনি এটা রাইটলি বলেছেন।
এটাকে বলে জ্বরজনিত খিঁচুনি। জি। জ্বরজনিত খিঁচুনি তাদেরই হবে যাদের এটার প্রোপেন্সিটি আছে, যাদের জেনেটিক্যালি এটা হতে পারে, যাদের কাজিনদের, ছেলে মেয়েদের, বাবা মার ইতিহাস নিয়ে দেখাবে, তাদেরও জ্বর হলে খিঁচুনি হতো। 4-5 মিনিট খিঁচুনি হবে, তারপর থেমে যাবে। এটা অর্থাৎ কিন্তু বেশি- অল্প জ্বর বেশি জ্বর হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। এটা হয় জ্বর উঠতে যখন থাকে তখনই হয়। জ্বর একদম পিকে গেলে 104 হলে হবে এমন বিষয়টা না। আচ্ছা, অতএব আর এইটা হলে বড় কথা হচ্ছে যে এই জ্বরজনিত খিঁচুনি কিন্তু প্রতি 1000 শিশুর মধ্যে 5 থেকে 7 জনের হতে পারে। সেটা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যাটিস্টিক্স সেরকম, অর্থাৎ বাংলাদেশেও হতে পারে। শিমুল, আপনিও পেয়েছেন, আমিও অনেক পেয়েছি, দেখেছি। মানে আমি অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমাদের দেশের সর্বোচ্চ কর্মকর্তা, সর্বোচ্চ পর্যায়ের এক নেতার নাতি নাতনিকে আমি শিশু হাসপাতালে জ্বরজনিত খিঁচুনি নিয়ে দেখেছি। সেই নাতি নাতনি পরবর্তীকালে দেশে বিদেশে অনেক জায়গায় ঘুরে বেরিয়েছেন, বড় হয়ে গেছেন, কিছু হয়নি। জ্বরজনিত খিঁচুনিতে ভার্চুয়ালি কোনো ব্রেন ড্যামেজ হয় না। আচ্ছা। এই সময় আসলে আমরা একটু সাধারণ আলোচনায় আসতে চাই যে এই সময় আসলে জ্বর যে হচ্ছে কমনলি বাচ্চাদের কি কি কারণে জ্বর হয়? বাচ্চাদের কমন জ্বর হচ্ছে ভাইরাল ফিভার। এখন হচ্ছে কি, বাচ্চারা স্কুলে যাচ্ছে, আবার স্কুল শুরু হয়ে গেছে না, ডিসেম্বরে বন্ধ ছিল, আবার স্কুল শুরু হয়ে গেছে, আবার তাদের ডে কেয়ার শুরু হয়ে গেছে। তো ওইখানে তো একটা বাচ্চা, কোন বাচ্চা অল্প জ্বর, আমাদের দেশে এই কালচারটা আসলে গড়ে ওঠেনি যে জ্বর হলে যে বাচ্চাকে জ্বর হলে পাঠাতে হবে বাচ্চাকে না। আমি দিব না। এখন হচ্ছে কি, বাবা মা দুজনই চাকরিজীবী। আবার এটাও বলি, যেহেতু আমরা আলাপ করছিলামই, বাংলাদেশের মতো এত বেশি পরীক্ষা বোধহয় কোনো স্কুলে নেই যে ক্লাস টেস্ট এটা মিস হয়ে যাবে, ওটা মিস হয়ে যাবে, সেটাও একটা ভীতি থাকে কিন্তু। এটা নিয়ে ওই শিশুদের বিকাশ নিয়ে আমরা একটা আলাপ করছিলাম। যে সেখানে আমরা একটু যদি আমরা বলতাম, আমরা বিরতির সময় হয়েছে, যে এই যে জ্বর হলে ঘরোয়াভাবে আসলে কি করণীয়, কি কি মা বাবারা করতে পারে, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। শুধু দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর সলক অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় শিশুর জ্বর, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার শাকিল আহমেদ। আমরা বিরতির আগে আসলে আলাপ করছিলাম যে বাসায় আসলে কি করণীয়, এটা যদি একটু বলতেন, যে মা বাবারা তো খুব চিন্তায় থাকেন, জ্বর হলে আসলে কি করবেন? জ্বর হলে প্রথম কথা হচ্ছে জ্বরটা মাপতে হবে। বাবাকে জিজ্ঞেস করলে জ্বর মেপেছেন? না ডাক্তার সাহেব, আমি কপালে হাত দিয়েছি, জ্বর দেখেছি, গা পুড়ে যাচ্ছে। খুব সুন্দর বলেছেন। হ্যাঁ, অনেক সময় তো এভাবে আসে যে 3 মাস ধরে জ্বর, জিজ্ঞেস করে যে বাসায় থার্মোমিটার আছে, বলে না। না, তো জ্বর আসলে প্রথম কাজ হচ্ছে বাবা মাকে বলবো আপনি থার্মোমিটার দিয়ে জ্বর মাপেন। অনেকে বলেন যে এই যে মার্কারি থার্মোমিটার দেখতে পারেন না, ডিজিটাল থার্মোমিটার আছে, এটা তো অটোমেটিকলি উঠে যায় নাম্বার, সেটা নিয়ে নেন। আর এবং এই জ্বর জি বলে 101-এর উপরে উঠলে আপনি প্যারাসিটামল দেন। 101 পর্যন্ত কিছু দিয়েন না, শরীরকে কাজ করতে দেন, শরীরের ইমিউনিটিকে কাজ করতে দেন। যেটা বলছিলাম, শরীর রোগ জীবাণুর সাথে ফাইট করছে, আর আপনি কি করছেন, এগুলো না, তোমার ফাইট করতে হবে না, নিয়ে আসছি। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটা বলছিলাম, টেক্সাস চিলড্রেন হসপিটাল, তারা 102 ডিগ্রি পর্যন্ত বলেছে যে এটুকু হলে দিও না ওষুধ, আনলেস দি চাইল্ড ইজ সিক। বাচ্চা যদি খুব ক্লান্ত হয়, খুব কষ্ট পাচ্ছে, সেক্ষেত্রে ছাড়া আপনি। অর্থাৎ একটা হাসি খুশি বাচ্চা এরকম তো দেখা যায়, হ্যাঁ, কিন্তু বাচ্চা জ্বর 101 কিন্তু সে তার মধ্যে কোনো বিকার নেই, দৌড়াচ্ছে, এরকম হলে খেলছে। প্রয়োজন নেই, আপনি বলছেন। মানে আপনি বাচ্চা দৌড়াচ্ছে, খেলছে, জ্বর হাত দিয়ে দেখলেন, বগলে থার্মোমিটার দিলেন, দিয়ে দেখলেন 102 জ্বর উঠছে, কিছু যদি না দেন কিছু হবে না। আচ্ছা শরীরই আপনি একসময় জ্বরটা কমিয়ে নেবে। আচ্ছা, এটা এই পর্যায়ে যে ওষুধ দেওয়ার কথা বললেন, যে আসলে জ্বরের ক্ষেত্রে কি 1 ডোজেই যথেষ্ট, বা কতক্ষণ পরে আসলে 1 ডোজ দেওয়ার জ্বর কমবে? জ্বর হলে একটা ডোজ প্যারাসিটামল যদি আমরা খাওয়াই, তাহলে 2 থেকে 3 ডিগ্রি ফারেনহাইট জ্বর সাধারণত কমে। অর্থাৎ 104 যদি হয়, তাহলে 101 বা 2 হবে। তো বাবা মা এসে বলেন, ডাক্তার সাহেব ওষুধ খাওয়াচ্ছি কিন্তু জ্বর তো কমছে না, 100 মুখে খাইয়েছিলাম, তারপরে আবার সাপোজিটরি দিয়েছি, তাহলে কি দাঁড়াচ্ছে, একটা ওষুধ ডাবল ডোজ দিয়ে দিচ্ছি আমি। এবং এইভাবে অনেক সময় প্যারাসিটামল তো আপনি জানেন যে একটা হ্যাপাটোটক্সিক, লিভারে টক্সিসিটি করে। আমি হসপিটালাইজড হতে হয়েছে বাচ্চাকে, 8-9 মাসের বাচ্চা, ওভারডোজ খেয়ে লিভার ফাংশন হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে। অতএব মানে মুখে খাওয়ান অথবা সাপোজিটরি দেন, সে অবস্থা অনুযায়ী। আচ্ছা, এটা যদি একটু বলতেন, সাপোজিটরি আসলে কখন দিবে সেটা যদি একটু বলতেন। আচ্ছা,
সাপোজিটরি নিয়ে শিমুল আপনার নিশ্চয়ই রুগীরা বা কোথাও দেখবেন লেখা আছে, এমনকি ডাক্তারের প্রেসক্রিপশনে লেখা থাকে 102 জ্বর হলে জি, জি। সাপোজিটরি দিয়ে এটা দেন। আমি মনে করি আমাদের এই অঞ্চলে ডাক্তারদের সৃষ্টি। এটা এক্স্যাক্টলি পৃথিবীর কোনো গাইডলাইনে তেমন কিছু নাই আসলে। না, সাপোজিটরি দিলে যতক্ষণে জ্বর কমে, মুখে খাওয়ার অনেক সময় ক্ষেত্রে দেখা যায় ততক্ষণেই জ্বর হ্যাঁ, কমে। কিংবা কোন স্টাডিতে বলেছে আরো আগেই কমে। মুখে খেলে সাপোজিটরির চেয়ে আগে কমে। কারণটা কি? কারণটা হচ্ছে রেকটামে তো অনেক কিছু থাকে, স্টুল থাকে, সেটার সাথে মিশে গিয়ে অ্যাবজর্পশন না হতে পারে। এবং রেকটামের যে ব্লাড সাপ্লাই, এটা কিন্তু খুব ইরেটিক, নর্মাল একই রকম না, একই প্যাটার্নের না। অতএব কারো কারো অ্যাবজর্পশন স্লো হতে পারে, কারো কারো ফাস্ট হতে পারে। আচ্ছা, শুধু শুধু দেওয়া মানে এটা দিলে, সাপোজিটরি দিলে তাড়াতাড়ি জ্বর কমার কমবে এমন না। কোনো বৈজ্ঞানিক প্রমাণ পৃথিবীতে নাই। আচ্ছা, এটা যদি বলতেন মানে সাপোজিটরি দিতে হবে যদি মুখে খাওয়ানো না হ্যাঁ, যায়। যদি মুখে বমি করছে, মুখে খাচ্ছে না, গলা একদম ইনফ্লামেশন হয়ে গলা লাল হয়ে গেছে, কিছু সেই গিলতে ক্ষেত্রে পারে না, তাকে তো দিতেই হবে। আচ্ছা, এটা একবার জ্বরের ওষুধ খাওয়ার পর বা সাপোজিটরি দেওয়ার পর পরবর্তী ডোজ আসলে কত? 4 ঘন্টার আগে আমরা দিব না। এবং 4 ঘন্টার আগে দিব না মানে হলো আমরা 24 ঘন্টার মধ্যে কিন্তু 4 বারের বেশি দিতে পারবো না, নট মোর দেন 4 টাইমস। মানে 60 মিলিগ্রাম পার কেজি টোটাল ডোজ হবে প্যারাসিটামলের ইন 24 আওয়ার্স। আচ্ছা, আমরা 4 ঘন্টা পর দিতে পারবো, কিন্তু 24 ঘন্টায় 4 বারের বেশি দিব হ্যাঁ, না। বাবা মা মনে করেন দিনের মধ্যে মানে সকাল থেকে সন্ধ্যা না, আজকে সকাল 8টা থেকে কালকে সকাল 8টা পর্যন্ত আমি 4 বারের বেশি দিতে পারবো না। আচ্ছা, হ্যাঁ, দিন বলতে অনেক সময় দিন দেখা বলতে যায়। অনেক সময় সকাল থেকে সন্ধ্যা বুঝে থাকেন। জি, এটা যদি বলতেন আপনি জ্বর মাপার বিষয়টা, এটা নিয়ে আমারও একটু ব্যক্তিগত জানার ইচ্ছা আর কি। সেটা হচ্ছে যে অনেকে যেটা করে থাকে যে বগলে দিলেন সেখানের সাথে এক যোগ করবে, এটা আসলে বৈজ্ঞানিক ইয়াটা কি? জ্বরের বগলে মাপার বিষয়টা হচ্ছে, বগলে মাপতে গেলে কিন্তু প্রথমত হচ্ছে আপনি বগলে দেখে ঢুকাবেন, এরকম দিয়ে এরকম ঢুকিয়ে দিবেন না। তাতে কি দাঁড়াতে পারে, আপনি যদি ধরেন ছোট বাচ্চা হয়, আচ্ছা, পারদ থার্মোমিটার দিয়ে টাইমিংটা খুব সুন্দর বলছিলেন। টাইমিং পারদ থার্মোমিটার দিলে মিনিমাম। প্লেসমেন্ট একটা জিনিস, জি, আপনি একদম বগলের সবচেয়ে গহীন অংশে ঢুকাবেন। আর ছোট বাচ্চা হলে আপনি দিয়ে দিলেন, আমার মনে হয় ওদিক দিয়ে ওদিকে বের হয়ে গেল, আপনি 1 মিনিট রাখলেন, দেখলেন কিছুই টাপ ওঠেনি। সে কারণে দেখবেন, ওখানে প্লেস করবেন। বগলে থাকার ব্যাপারে অনেকগুলো কনসার্ন আছে। কেউ বলেছেন 2 মিনিট, কেউ বলেছেন 3 মিনিট। হ্যাঁ, আইডিয়ালি 3 মিনিট রাখা দরকার। এর নিচে রাখলে বগলে থার্মোমিটারটা প্রপার হবে না। এবং ছোট বাচ্চার মুখে থার্মোমিটার দিবেন না, কারণ সে কামড় দিয়ে দিবে। এই যে এক যোগ করার যে বিষয়টা, সেটা এটা সত্য যে কোর টেম্পারেচার যেটা থাকে বডির ভিতরে, যেটা আমরা যদি পায়ুপথে থার্মোমিটার আছে সেটা দিয়ে দেখি, তাহলে কিন্তু আমি যদি অন্যভাবে বলি, আমাদের বিভিন্ন গাইডলাইনে সেটা বলে দিচ্ছে যে আপনার এক্সিলারি বগলের নিচে তাপমাত্রা এত হলে এত দিবেন, সেটা ওখানে লিখিয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা আলাপ করছিলাম আসলে জ্বর অনেক বেশি যখন হয়ে যায়, অনেকে দেখা যাচ্ছে যে গোসল করিয়ে দেয়, অনেকে আবার মাথায় পানি ঢালে, আবার অনেকে স্পঞ্জিং করে। স্পঞ্জিং আবার কি দিয়ে করে, ঠান্ডা পানি দিয়ে করবে নাকি গরম পানি দিয়ে করবে, এই বিষয় নিয়ে যদি একটু বলতেন। স্পঞ্জিং নিয়ে দুটো গবেষণার কথা আগে বলে নিই। 95 সালে একটা গবেষণা হয়েছিল টেক্সাসে, 2025-এ একটা গবেষণা হয়েছে ইটালিতে। দুটোতেই তারা বলেছেন স্পঞ্জিং করলে প্যারাসিটামল খাওয়ার চেয়ে আগে জ্বর কমবে, কিন্তু স্পঞ্জিং করলে বাচ্চার ডিসকমফোর্ট হবে, অস্বস্তি, কান্নাকাটি করবে। এই জন্য অনেক গাইডলাইন বলেছেন যে স্পঞ্জিং করার দরকার নাই। তারপরে অনেক বাবা মা স্পঞ্জিং না করলে শান্তি পান না, তাদের জন্য আমি স্পঞ্জিং করার প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি। আপনি একটা ফেস টাওয়েল নেবেন, এরকম নিয়ে একটু পানি ভেজাবেন, ভেজালে আপনি এই হাত দিয়ে শুরু করবেন। হাতটা যদি দেখা যায় তাহলে আমরা দেখব এইখানে পানিটা চকচক করছে। এই পানিটা ভিতর থেকে তাপ শুষে নিয়ে জ্বর কমাবে। এখন বাবা মা করেন কি, ঘষতেই থাকেন। এইভাবে করতে থাকলে বাচ্চা কিন্তু ডিসকমফোর্ট বোধ করবে। অর্থাৎ আমি বলছি একটু পানি থাকবে, একটু পানি দিয়ে আপনি প্রথমে হাত দেন, হাতের তালু দেন, 2 হাত দেন, মুখ দেন। আচ্ছা, পানি দেওয়ার পর মুছে দিবেন না, না, একটু যেন পানি থাকবে। তারপর ঘাড় দেন, গলা দেন, পা দেন, বগলটাতে দিবেন, কারণ বগলে অনেক সময় বেশি তাপমাত্রা থাকে। পিঠটা মুছে দেন, বুকটা মুছে দেন,
পেট ইচ্ছা করলে মুছতে পারেন, নাও মুছতে পারেন, কারণ পেটটা হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ জায়গা। যখনই কান্নাকাটি পেটে করে। পানি দেয় তখনই কান্নাকাটি করে। আর আপনি যদি তখন না দেন তাহলে কিছু আসে যায় না। অর্থাৎ এটা মুছে দেওয়ার মতো বিষয় না, আসলে একটু একটু পানি থাকতে একটু হবে, একটু ওই যে আমরা পানিটা- ধুয়ে দিলাম এরপরে আবার পরে পুরোটা মুছেই ফেললাম তা না। না, কিংবা অনবরত পানি ঢাললাম, তাও না। বিষয়টা সেটাও না সেটা কিন্তু। না। এটা যদি বলতে যে আমরা বলছি যে মাথায় পানি ঢালা বা গোসল করা আসলে প্রয়োজন এগুলো আছে কিনা? এগুলোর সাথে কোনো সায়েন্টিফিক রিজন নাই। আচ্ছা, হ্যাঁ, এগুলো মানে খুব রেয়ার ক্ষেত্রে, মরুভূমিতে যখনকার হাইপার পাইরেক্সিয়া হয়, 108 ডিগ্রি হয়ে যায়, তখন এই কাজগুলো করা হয়। এটা তো আমাদের এখানে আর প্রয়োজন নাই। আরেকটা হচ্ছে যে আপনি সমস্ত গা মুছে ফেলার পর আবার দেখলেন যখন, এই যে খেয়াল করে দেখুন আমার এই জায়গাটা এখন শুকিয়ে গেছে, এই চকচক ভাব আর নাই, তাহলে তখন আপনি আবার দেবেন। আবার দিই। এই পানিটা কেমন হতে পারে, ঠান্ডা পানি নাকি? ফান্টাকে বলে, আমরা বলি লিউকওয়ার্ম, মানে 1 মগ ফুটানো পানির সাথে 2 মগ আপনি নর্মাল পানি মিশাবেন, তাহলে যে উষ্ণতা থাকবে সেই উষ্ণতা হচ্ছে তার জন্য কুসুম গরম পানি সহনীয়, যেটা। ওইটাই কুসুম গরম হবে। আচ্ছা, আর স্পঞ্জিং করলে জ্বরটা একটু আগে কমে, 30 মিনিটে কমে, কিন্তু বেশিক্ষণ কমাটা বেশিক্ষণ থাকে না। প্যারাসিটামল খাওয়ালে 45 মিনিট থেকে 60 মিনিটে জ্বর কমে, কিন্তু এটা কিন্তু প্রলং পিরিয়ডে থাকে। অতএব বেশি জ্বর, 104-5 জ্বর উঠে গেল, আপনি টেনশনে আছেন, আপনি দুটোই একসাথে করেন। খালি খেয়াল করেন বাচ্চা যেন কষ্ট না পায়। কষ্ট না পায়। এই আচ্ছা, আরেকটি বিষয় যেটা জ্বরের ভেতরে, জ্বরের সময় বাচ্চার আসলে খাওয়া দাওয়াটা কেমন হবে? অনেকে জিজ্ঞেস করছে খাওয়া দাওয়ায় কোনো মানা আছে কিনা। না, জ্বরের সময় প্রথম কথা হচ্ছে, জ্বর মানে হচ্ছে শরীর থেকে পানি এবং অন্যান্য পদার্থ চলে যাওয়া। তো সেক্ষেত্রে আপনি একটু লিকুইড বেশি খাওয়াবেন, তরল বেশি খাওয়াবেন, এবং জ্বর হলে বাচ্চা কিন্তু সলিড খাবার খুব বেশি খেতে চায় না। সে কারণে আপনি তরল বেশি খাওয়াবেন, অল্প অল্প করে বারে বারে খেতে দেবেন। বাবা মাকে বলছি, জ্বর হলে কি আপনি আমি বেশি খাই? না, আমিও তো খেতে পারি না। যেমন আজকে আমার একটু ফেভারিশ আছি, আমি কিন্তু লাঞ্চটা খুব লাইট লাঞ্চ, অল্প একটু খেয়ে উঠে এসেছি, কারণ কোনোটাতেই টেস্ট লাগছে না। যা খাচ্ছি না মনে হচ্ছে বিস্বাদ বস্তু। তো বাচ্চারও তো তাই মনে হবে, সে কেমন করে খাবে? আর বাচ্চাদের জ্বরের আরেকটা প্রধান কারণ হয় গলা ইনফেকশন হয়, তখন তো খেতেই পারবে না, উল্টো বমি করে দিবে। লিকুইড অল্প অল্প বারে বারে খেতে দেবেন, এবং জ্বর হলে কোনো খাবারের রেস্ট্রিকশন বলে কিছু নাই। সে যা হজম করতে পারবে, যা খেতে পারবে, যা পেটে রাখতে পারবে, সেগুলোই খাওয়াবেন। বমি হয়ে যাওয়ার মতো কোনো খাবার খাওয়াবেন না। আচ্ছা, এই যে মা বাবাদের আসলে বিশেষ করে মায়ের খাবারে কি কোনো আসলে বিধিনিষেধ আছে কি? না, জ্বরের সাথে মায়ের খাবারের কোনো বেশি নিষেধ নাই। আচ্ছা, একদম আমরা অনুষ্ঠানে খুব বেশি সময় নেই। জ্বর তো বিভিন্ন কারণে হয়, কমন অনেকগুলো কারণে। জ্বর হলে আসলে কখন হাসপাতালে বা চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে? চমৎকার বলেছেন। জ্বর হলে বাচ্চা যদি নেতিয়ে যায়, বাচ্চার যদি গলা ফুলে যায়, শ্বাসকষ্ট হয়, অনেক কাশি হতে হতে মম্বের অনবরত কান্না করছে, পেটে ব্যথা হচ্ছে, ডায়রিয়া হয়ে রক্ত আমাশা হচ্ছে, হাত পা কোথাও ফুলে গেছে, শরীরে র্যাশ হয়েছে, কিংবা খিঁচুনি হয়ে গেছে, আপনি অবশ্যই সাথে সাথে হাসপাতালে বা চিকিৎসকের পরামর্শ নেবেন। আচ্ছা, আর কখন আসলে অ্যান্টিবায়োটিক দিতে হবে? এটা চিকিৎসক নির্ধারণ করবেন কখন অ্যান্টিবায়োটিক দিতে হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় বোধহয় আলোচনা করা দরকার, ডেঙ্গু জ্বরটা একটু ভিন্ন। ডেঙ্গু জ্বর কিন্তু জ্বর যখন কমে যায় তখনই বিপদের সময়, এই কথাটা বলে রাখা। অর্থাৎ ডেঙ্গু জ্বর যদি আপনার বাচ্চার হয় এবং জ্বর যখন কমে যাবে, ভালো হয়ে যাবে, তখন কিন্তু একদম স্বস্তিতে থাকবেন না। ওই সময়ই তার শরীরে ডেঙ্গু শক সিনড্রোম হওয়ার সময়। এই কারণে ডেঙ্গু জ্বরে আপনার যতক্ষণ জ্বর থাকে ততক্ষণ আসলে একদিক থেকে ভালো, জ্বর থাকে একদিক থেকে ভালো। আর জ্বর কমে গেলে, ডেঙ্গু জ্বর হলে জ্বর যখনই কমে যাবে, আপনি চিকিৎসকের পরামর্শ তখন অবশ্যই আবার গিয়ে নেবেন, আমার বাচ্চার কি অবস্থা। আচ্ছা, খুব সুন্দরভাবে বলছিলেন যে বাচ্চার তরল খাবার নিয়ে, এটা মা বাবারা প্রায় বলে যে কতটুকু তরল খাবে আসলে? আচ্ছা, মানে স্বাভাবিকভাবে যখন জ্বর আসবে তখন তো সে যেটুকু খেতে পারে সেটুকুই তরল খাবে, কিন্তু নর্মাল ফিডিংয়ে কিন্তু আমরা তরল খাবার দিব না। আচ্ছা, 6 মাসের বেশি বাচ্চাকে অনেক জায়গায় ব্লেন্ডারে খাবার দেওয়া হয়। এই ব্লেন্ডারে খাবার দেওয়া খুবই গর্হিত কাজ। ব্লেন্ডারে খাবার দিলে বাচ্চা চাবানো শিখবে না, বাচ্চা গেলা শিখবে, এবং 6 মাস থেকে 11 মাস বয়স হচ্ছে তার চিবানো শেখার বয়স। অন্য প্রসঙ্গ জ্বরের সাথে না, জি, আপনি বললেন বলে আমি সাথে জি প্রসঙ্গটা তুলে নিলাম। তাহলে এই সময় দেখা যাচ্ছে যে তরল নর্মাল যেটা খাবার, সেই খাবারই সে খাবে। আচ্ছা, জ্বরের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা আলাপ করেছিলাম যে খিঁচুনি হয়, সেক্ষেত্রে আসলে চিকিৎসাটা কি? একদম 30 সেকেন্ড আছে হয়তো আমাদের। জ্বরের ক্ষেত্রে খিঁচুনি হলে প্রথমত হচ্ছে আপনি প্যানিকড হবেন না। প্যানিকড হলে আপনি চিকিৎসা দিতে পারবেন না। বাচ্চাকে ফ্ল্যাট শুইয়ে দিন, বাম কাত করে শুইয়ে দিন,
শুয়ে তখন মাথাটা একটু উঁচু করে রাখুন, যাতে বমি হলে বাইরে পড়ে যায়। জ্বর হলে বাবা মা কাঁধে তুলে বাচ্চাকে দৌড়ান, সেটা করা যাবে না, সেটা করা যত যাবে দ্রুত সম্ভব উনি এবং নিকটস্থ যদি দ্রুত হাসপাতাল নিয়ে সম্ভব, যেতে পারে এবং বাচ্চাকে এরকম টাইট করে জড়িয়ে ধরে রাখবেন, ধরা টাইট যাবে করে না। জড়িয়ে ধরলে এগুলো একটু যদি নিয়ম মেনে চলে দেখা যাচ্ছে হ্যাঁ, যে জুতা কিছুদিন শুকাবেন থেকে না। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যাপক ডক্টর শাকিল আহমেদ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন অধ্যাপক ডক্টর শাকিল আহমেদ যে পরামর্শগুলো দিলেন, সেগুলো যদি আমরা একটু মেনে চলি আমাদের শিশুরা সুস্থ থাকবে, আমাদের শিশুরা সুস্থ থাকুক, আমরা সুস্থ থাকি। এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।